ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। উনি একজন অনেক বড় মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। ওনার প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্য হচ্ছে সমস্ত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো, এবং আমি খুব অনার্ড ফিল করি ওনাদের মতো এত বড় মানে দেশপ্রেমিকদের সাথে যখন কোনো প্রোগ্রাম করার সুযোগ হয় আর কি, যে খুব কমে যাচ্ছে এখন করার সুযোগটা। তারপরও দেশের কি অবস্থা ধরেন, এখানে তারেক ভাই নিশ্চয়ই বলবেন। আমার নিজের কাছে যেটা মনে হয় যে এটা একটা কথা তো সবাই বলে যে আমাদের যত দূর আগানোর কথা ছিল তত দূর আগায় নেই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে আমাদের বেসিক ফিলোসফিক্যাল প্রবলেম আছে, বেসিক মাইন্ডসেটের প্রবলেমটা আছে। হ্যাঁ, একটা দেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর তার ভেতরে প্রকৃত একটা আত্মমর্যাদাশীল যে সত্তা গড়ে ওঠার কথা, একটা আপনার মানে নিখাদ দেশপ্রেমের যে সত্তা গড়ে ওঠার কথা, একটা আপনার অন্যান্য জাতির সাথে একটা কম্পিটিটিভ একটা অ্যাটিটিউড নিয়ে খুব গঠনমূলকভাবে এগোনোর যে কথা আর কি, সেগুলি আমাদের সিরিয়াস ল্যাকিং আছে। আমার নিজের মনে হয় এখানে এত বড় আলোচনা করার অবকাশ নাই। তবু আমার মনে হয় কি আমাদের জাতির জীবনে যারা আপনার একটু বড় মাপের মানুষ ছিল আর কি, তাদের প্রত্যেককে আমরা মেরে ফেলেছি। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা জিয়াউর রহমান সাহেব, এমনকি আপনার খালেদ মোশাররফ, তাহের, মঞ্জুর, ওনারা প্রত্যেকের অ্যাভারেজ হাইট, আমি সবসময় এটা বলি, বাঙালি জাতির যে অ্যাভারেজ উচ্চতা সেটার চেয়ে বেশি ছিল ওনাদের, যে জন্য ওনারা আমাদের মধ্যে টিকে থাকতে পারেন নাই। কোনো না কোনোভাবে ওনাদেরকে আমরা মেরে ফেলেছি। আমাদের মাপের যারা আর কি, যেমন ধরেন এরশাদ, হাসিনা, খালেদা, ওনারাই যাদের কথা বললাম তাদের তুলনায় ওনাদের মাপটা অনেক ছোট। তো ওনারা বারবার আমাদের দ্বারা ইলেক্টেড হচ্ছেন, আছেন আমাদের নেতা হিসাবে, মানে জয়ধ্বনি শুনছেন টুনছেন। তো এই লিডারশিপের মাপ দেখলে বোঝা যায়, হয়তো একটু হতাশ লাগে যে আসলে কি বাঙালি জাতির মাপ কি এত ছোট যে আমরা হাসিনা খালেদার চেয়ে বড় মাপের কোনো লিডার পাই না। কেন ওনাদের বলছি মাপটা ছোট? ধরেন এখনও ওনারা যেসব ল্যাঙ্গুয়েজে ঝগড়া করেন, আপনার মানে আপনি আপনার সন্তানকে কিছু ল্যাঙ্গুয়েজ ওনাদের শোনাতে দিতে পারবেন না, এমন জায়গায়। এটা খুব হার্শলি বললাম, কিন্তু ওনারা তো আসলেও মাঝে মাঝে এভাবে কথা বলে আপনার। এখনও হয় কি ওনাদের মধ্যে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমি, হাসিনা বা খালেদা। হাসিনার কাছে পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি উনি নিজে, খালেদার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি উনি নিজে, তারপর হচ্ছে পরিবার, ওনাদের সন্তানরা, তারপর হচ্ছে ওনাদের দল, তারপর হচ্ছে দেশ। এই মাইন্ডসেটের বাইরে আমার মনে হয় না একটা বাংলাদেশের একটা নিরপেক্ষ মানুষ বলবে যে না, আমার এই বক্তব্যটা ঠিক না। কিন্তু আমরা যদি আপনার বড় মাপের লিডার যাদেরকে দেখি, আপনার মানুষের মহত্ব কোথায় চলে যায়। আপনার এই যে আপনার রাজীব গান্ধীকে যে হত্যা করেছে যে মেয়েটা, আজকে প্রিয়াঙ্কা তার সাথে জেলখানায় দেখা করতে চায়। আমি নেলসন ম্যান্ডেলা পর্যন্ত যেতে চাই না, পাশের দেশই দেখেন না, তার সাথে দেখা করতে যায়, তাকে হিল করার চেষ্টা করে। চিন্তা করা যায়, তাকে যেন ছেড়ে দেওয়া হয় সেই চেষ্টা করে, মানে তার বাবাকে যে হত্যা করেছে আর কি। আমাদের এখানে আমার কোনো দিন কখনো মনে হয় নাই 1975 সনের 15ই আগস্ট থেকে শেখ হাসিনা জীবনে কখনো মুক্ত হতে পেরেছেন। আমি ওই শোক ভোলার না, কোনো কিছুই ভোলার না সেটা বলছি। আমি বলছি ওনার রাষ্ট্রচিন্তা সমস্ত কিছু ওই 75-এর 15 আগস্ট দ্বারা নিয়ন্ত্রিত। আপনাকে একটা এক্সাম্পল দিই। কয়েকদিন আগে আপনার আজকে সম্ভবত একজন সেক্টর কমান্ডারের জানাজা ছিল। আপনি খেয়াল করে দেখেন রাজনীতি কোথায় গেছে। আমি যতদূর শুনেছি আর কি, ওই জানাজা মানে আমি যতদূর জানি এই সেক্টর কমান্ডারের মৃত্যু উপলক্ষে আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো শোক বার্তা বা কোনো কিছু দেয় নাই। আমি যতটুকু শুনেছি যে ওনার জানাজায় নাকি আওয়ামী লীগের কেউ যায় না। উনি কিন্তু একজন সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু উনি একই সাথে বিএনপির লিডার ছিলেন। অর্থাৎ সমস্ত চিন্তা, সমস্ত চেতনা হচ্ছে বিএনপি না আওয়ামী লীগ। বাংলাদেশি পরিচয়, আর এখানে কোনো পরিচয় না। তো এইখানে যখন লিডারশিপের মানে দেখার দৃষ্টিভঙ্গি যখন এত ন্যারো হয়ে যায়, তখন একটা জাতি কত দূর এগোবে। এখন এটা কাউন্টার আর্গুমেন্ট আছে, অনেকে বলার চেষ্টা করবে যে হয়তো না, আমাদের জাতি অন্যান্য অনেকভাবে এগোচ্ছে, আপনার কি আপনার মানব উন্নয়ন ইন্ডেক্স আছে, তারপর অমর্ত্য সেন যেমন পরশুদিন বললো বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর। এগুলি শুনে শুনে অনেক পজিটিভ সাইড আছে। ইন এ নাটশেল, আমরা যদি আমাদের বড় মাপের নেতা পেতাম, এমনকি ভারতে যেই মাপের নেতা জন্ম নিয়েছে, ভারতে যেই দেশপ্রেমিক, দায়িত্বশীল এবং অত্যন্ত দক্ষ যে নেতৃত্ব জন্ম নিয়েছে, আপনি নেহেরু বাদ দেন, নেহেরুর পরেও যদি আপনি দেখেন এই মাপের নেতৃত্বও যদি বাংলাদেশ পেত, তাহলে আমরা আরও অনেক দূরে এগোতে পারতাম। আপনাকে এই পর্যায়ে ধন্যবাদ। তারেক ভাই, আপনি শুনলেন ডক্টর আসিফ নজরুলের বক্তব্য। তিনি যেভাবে দেখছেন 40 বছরের রাজনীতি। আজকে ডিসেম্বর মাসের শেষ দিন, বিজয়ের মাসের শেষ দিন। তো শ্রোতা বন্ধুদের এবং আপনাদের সবাইকে এবং শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন,
যারা শাহাদত বরণ করেছেন তাদের সবাইকে মানে বিজয় মাসের শেষ দিনের শুভেচ্ছা জানিয়ে আমি এবং আসিফ নজরুল সাহেবকে শুভেচ্ছা জানিয়ে আমার সম্বন্ধে উনি খুব ভালো ভালো কথা বললেন, যদিও আমি তার মানে অতটুকু আশা করি না। আমি প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি, ছোট্ট একটা গল্প। একবার গান্ধীজির একটা ঘড়ি ছিল, 8 শিলিং দিয়ে গান্ধীজি ঘড়িটা কিনেছিলেন। হ্যাঁ, সার্সিল নামের ঘড়িটা, উনি ট্যাকের সাথে গুঁজে রাখতেন ঘড়িটা। একবার দিল্লি স্টেশনে হঠাৎ করে তার ঘড়িটা চুরি হয়ে যায়। 8 শিলিং দামের ঘড়ি, খুব একটা দামি ঘড়ি না, কিন্তু ঘড়িটা চুরি হয়ে যাওয়ার পর উনি 3rd ক্লাস কামরায় বসে এই বুড়ো মানুষটার চোখ দিয়ে পানি পড়ছিল। এটা কিন্তু ঘড়ি চুরি যাওয়ার জন্য তার পানিটা আসছে না। উনি মনে করলেন যে ওনার একটা বিশ্বাস চুরি হয়ে গেছে, যে ইংরেজদের উনি ভারত থেকে তাড়াতে যাচ্ছেন, যাদের নিয়ে তাড়াতে চাচ্ছেন তারাই তার ঘড়িটা চুরি করেছে, তার একটা বিশ্বাস ওনার চুরি হয়ে গেছে। এরপরের ঘটনা, একদিন উনি প্রার্থনা সভায় আছেন, প্রার্থনা সভায় হঠাৎ একজন লোক আসলো, লোক এসে গান্ধীজি পা জড়ায় ধরছে, তারপরে আস্তে করে ঘড়িটা বের করে দিল। গান্ধীজি ছেলের মতন তারে বুকের মধ্যে নিলেন, নিয়ে সবাইকে বলছেন, দেখো এই ভারতবর্ষে ইংরেজ থাকতে পারবে না। সবাই বলল কেন? বলে যে নৈতিকতাটা আমি চেয়েছিলাম ভারতবাসীদের কাছে, সেই নৈতিকতাটা আমি ফেরত পেয়েছি। এই তৃণমূল পর্যায়ে এই নৈতিকতাটা আমার এসেছে, ইংরেজরা এখানে থাকতে পারবে না। কিন্তু গান্ধীজি কিন্তু তখনও চিন্তাই করেন নাই। ওই সভায় তখন এক ভদ্রলোক ছিলেন, ওনার নাম হচ্ছে মিস্টার স্যাভেজ। হ্যাঁ, উনি ছিলেন তখন ভারতে আপনার সিআইডি প্রধান। উনি ওইখানে শুনছিলেন, এই ঘটনাটা উনি দেখলেন। ঘটনাটা পর্যায়ক্রমে চলে গেল এবং স্যাভেজকে নিয়ে যাওয়া হলো আপনার ইংল্যান্ডে। তখন তো অ্যাটলি সরকার, অ্যাটলি ইজ দ্য প্রাইম মিনিস্টার, এবং ভারতবর্ষের সচিব ছিলেন মিস্টার স্ট্যামফোর্ড ক্রিপস। 3 জনে মিলে সভা করলেন। সভা করে তখন বলা হলো যে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীদেরই ভারতকে ধ্বংস করতে হবে। ওইখানে কিন্তু সিদ্ধান্ত হলো ওভেলে সরানো হবে, মাউন্ট ব্যাটেনরে বসানো হবে, এবং যে লাহোরে 6 লক্ষ মুসলমান বাস করত, 5 লক্ষ হিন্দু বাস করত, 2 লক্ষ শিখ বাস করত, 2000 আপনার খ্রিস্টান বাস করত একসাথে, কোনোদিন দাঙ্গা হয় নাই। সেই লাহোরে, সেই পাঞ্জাবের সবুজ শ্যামল মানে আপনার প্রান্তরে, তারপরে তো আমরা সবাই জানি তারপরে কি এসছে, পাকিস্তানি কনসেপ্ট এসছে, মুসলমানদের জন্য ভিন্ন রাষ্ট্র এসছে। ষড়যন্ত্রটা কোথায় আস্তে আস্তে কারা করেছে, হ্যাঁ, করতে 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 আজ পর্যন্ত। তারপর মাউন্ট ব্যাটেন, তখন কাশ্মীরের রাজা ছিল হরি সিং। হরি সিংয়ের সঙ্গে দেখা করে কাশ্মীরের এই যে আজ পর্যন্ত ওটা জিয়ে রেখেছে পাকিস্তান, ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া চলে গেছে। কথাটা, গল্পটা এই জন্যই বললাম আমি, যে দেখেন বাংলাদেশ আমাদের যখন স্বাধীন হলো, আমাদের সবার ভিতরে একটা সুকুমার প্রবৃত্তি ছিল, দেশ গড়া একটা স্পৃহা ছিল। আস্তে আস্তে সেটা ধ্বংস হতে হতে, আসিফ নজরুল ভাই যেটা বলেছে, আজকে ধ্বংস হতে হতে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, কোথায়? আজকে আমাদের দেশে আমাদের অর্থনৈতিক মুক্তি তো নাই, অর্থনৈতিক মুক্তি বলতে কিছু নাই। এখন যে অর্থনীতিটা বাংলাদেশের, সেই অর্থনীতিটা আমার ইয়েতে, পরে আমি জানি না আসিফ নজরুল ভাই কি বলবে আমাকে, আমার মনে হচ্ছে এটা পলিটিক্যাল ইকোনমি হয়ে গেছে। পলিটিক্যাল ইকোনমি, একটু ব্যাখ্যা দিই পলিটিক্যাল ইকোনমিটা কীরকম। যে আমাদের যারা মানে সংসদ সদস্য বা যারা আছেন বর্তমানে, রাজনীতিবিদরা যারা আছেন, যে দলেরই হোক, কোটি কোটি টাকা দিয়ে কিন্তু মনোনয়নপত্র কিনছেন, এবং ব্যবসায়ী। সেই আমরা যখন রাজনীতি দেখেছি, আমরা দেখেছি বঙ্গবন্ধুর রাজনীতি, আমরা দেখেছি তাজউদ্দিনের রাজনীতি, হ্যাঁ, 4 নেতার রাজনীতি। কিন্তু আজকের রাজনীতি দেখেন, ব্যবসায়ীরা ঢুকে গেছে, মনোনয়নপত্র তারা কিনছে। তারা কেনার পরেই কিন্তু তাদের মাথার মধ্যে কিন্তু একটা জিনিসই খেলছে, যে এত টাকা দিয়ে কিনলাম, এটা তুলতে হবে। তো এই যে পলিটিক্যাল অর্থনীতিতে যে আমাদের সমাজে গড়ে এসছে, এর ফলে দেখেন আমাদের সামাজিক অবস্থাটা দেখেন। একটা সময় ছিল যখন আমাদের মহল্লাতে বা গ্রামে একটা ছেলে যখন ভালো রেজাল্ট করতো, আমরা বলতাম ছেলেটা ফার্স্ট ডিভিশন পেয়েছে, হ্যাঁ, ছেলেটা ঢাকা কলেজে ভর্তি হবে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং হবে, ডাক্তার হবে। কিন্তু আজকে সমাজের প্রেক্ষাপটে কি হচ্ছে, আজকে একটা ছেলে দেখলে হেভি মাল কামাইছে, হ্যাঁ, অমুক দলের ক্যাডার বা অমুক হ্যাঁ, এবং তারে দেখে তাকে না, তার চাচা বা ভাতিজাকে দেখলেও ওসি দাঁড়ায় পড়ে, টিউনও দাঁড়ায় পড়ে চেয়ার থেকে। তো এই যে আমাদের একটা অসুস্থ রাজনীতির ধারা,
যেটা আসিফ নজরুল ভাই বললেন যে আমাদের তো একটা লিডার লাগবে, এই যে লিডার, এই যে অসুস্থ একটা রাজনীতির ধারা যে আমাদের দেশে আস্তে আস্তে চলে এসছে, যে জিনিসটা আমরা বললাম আর কি, তো এইখানে যদি আসে তাহলে আমরা যেমন একটা উদাহরণের মধ্যে আছে কি জানেন, আবদ্ধ পানিতে কোনো সময় জোয়ার ভাটাও আসে না, ঢেউ খেলে না, সেরকম আবদ্ধ একটা রাজনীতিতে, এখন যে আবদ্ধ একটা রাজনীতিতে, এই রাজনীতিতে কোনোদিনই অর্থনৈতিক মুক্তি আসবে না। এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ। আসছে এটা প্রশ্ন নেই। হ্যালো 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 জি হ্যালো জি বলুন। হ্যালো জি প্রশ্ন করেন। হ্যাঁ, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলেন। আমি চট্টগ্রাম থেকে আবু তাহের বলতেছি। ওই আসিফ নজরুল স্যারকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি স্যার জি বলেন। জি একটু আগে যে আপনি বলছেন যে মানে ওই বিএনপির যে সেক্টর কমান্ডার মারা গেছে, ওনার ব্যাপারে আওয়ামী লীগ থেকে কোনো শোক প্রকাশ করে, কিন্তু গত কিছুদিন আগে যে আব্দুর রাজ্জাক সাহেব মারা গেছেন, মানে বিএনপির পক্ষ থেকে অনেক উঁচু সারি সব নেতারা গেছে, ওই কথাটা আপনি বাদ দিচ্ছেন। ওতে মানে সবগুলো ক্লিয়ার ভাবে বললে জাতি শুনছে। কি বলেছেন? ধন্যবাদ। বিএনপির পক্ষ থেকে উনি বলছেন যে সেক্টর কমান্ডার মানে হামিদুল সাহেবের মৃত্যুতে মানে আওয়ামী লীগের জানা যায়, মানে আওয়ামী লীগের তরফে কেউ যাননি, কিন্তু আপনি একটি বক্তব্য মিস করেছেন, সেটা হচ্ছে যে কদিন আগে জনাব আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বিএনপির সব নেতারাই গিয়েছিলেন। আপনাকে ধন্যবাদ এটা বলার জন্য। এটা তো মানে অবশ্যই মানে সাথে সাথে যে আপনার মনে হয়েছে এবং আমাদের অন্যান্য শ্রোতারা শুনেছেন, এটা অবশ্যই আপনার একটা খুব রেসপন্সিবল দায়িত্ব পালন করেছেন। আমি যে জিনিসটা পয়েন্ট আউট করতে চেয়েছি, দেখেন একজন যখন সেক্টর কমান্ডার থাকেন, সেক্টর কমান্ডার এটা একটা আনডাইং কৃতিত্ব। এটা ওনার কোনো কর্মকাণ্ডের জন্য, উনি কোন পলিটিক্যাল পার্টি করেন না করেন, কোনো কিছুতেই ওই গৌরব ম্লান হয় না বা মোচন হয় না। এখন একজন সেক্টর কমান্ডারও যদি মানে দলীয় ভিত্তিতে ওনার প্রতিও যদি শোক প্রকাশ দলীয় ভিত্তিতে হয়, মানে এটা একটা প্রাইম এক্সাম্পল যে আমরা কোথায় চলে গেছি আপনার। যাই হোক, এ ব্যাপারে একটু আমি মুক্তিযোদ্ধা হিসাবে, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার আমার কাছে খুবই সম্মানজনক একজন ব্যক্তি, যাদের আন্ডারে আমরা যুদ্ধ করেছি, যাদের জন্য আজকে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, যাদের লিডারশিপে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। তো এটা আমরা বলবো যে আসলে আমাদের দৈন্যতা একটা, যে একটা সেক্টর কমান্ডারকে ওই সময়ের জন্য তাকে মূল্যায়ন করতে হবে যে সময় উনি সেক্টর কমান্ডার ছিলেন। পরে কোন পার্টিতে অ্যাপ্লিকেশন হয়েছে না হয়েছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু ওই টাইমের জন্য তাকে সম্মানও জানানো দরকার। এইখানেই সবচেয়ে বড় কথা, এইখানেই হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা আর রাজনৈতিক অহমিকা। যে দলের নেতাদের মধ্যে এই জিনিসটা আসবে, রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক অহমিকা কিন্তু দুটো ভিন্ন জিনিস। রাজনৈতিক প্রজ্ঞা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে, আর রাজনৈতিক অহমিকা যদি আপনি থাকে তাহলে এটা দেশকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে আসবে। আমি আসছি, একটা প্রশ্ন আছে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মতি, ভালো আছেন? জি আছি, ভালো। বলেন। আমি একটু আসিফ নজরুল ভাইয়ের সাথে কথা বলবো। জি বলেন। জি বলেন। জি আসসালামু আলাইকুম আসিফ ভাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছেন? জি প্রশ্নটা করেন আপনি। হ্যাঁ, প্রশ্নটা হলো ভাই, এই যে বাংলাদেশে বর্তমানে যে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ নিয়ে যে বিতর্ক বাংলাদেশকে কোন দিকে ঠেলে দিচ্ছে ভাই? আমরা মুসলমান জাতি, আমাদের একটা নিজস্ব সত্তা আছে নাকি না? ৭১-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পক্ষে সবাই ছিল, জামাতে ইসলামী অসংখ্য বিপক্ষে ছিল না, পক্ষ ছিল না। শুধু জামাতে ইসলামী নয়, বাংলাদেশের অন্যান্য ইসলামিক দল, পীর, মাসেক সবাই কিন্তু ওই সময় ভারত আমাদেরকে বাংলাদেশ স্বাধীন করে দেখ এটা চায়নি। আমরা আমাদের দেশ স্বাধীন করবো আমাদের নিজস্ব প্রক্রিয়া, এটাই চেয়েছিল। কিন্তু বর্তমানে জামাত ইসলামী যেহেতু মাঠে আছে, এই জন্য আজকে সরকার জামাত ইসলামের লিডারদেরকে হিংসাত্মক রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে জেলে ঢুকাইছে, অথচ অন্য কাউকে এখন এই ব্যাপারে কোনো জেলে ঢুকে না, তাদের বিরুদ্ধে মামলাও দেয় না। সত্য করে বলবো ভাই, আপনারা কথাগুলো একটু স্পষ্টভাবে মানুষদেরকে একটু স্পষ্টভাবে একটু জানিয়ে দিবেন ভাই। ধন্যবাদ। না, উনি যেটা বলেছে, ধরেন একটা বলছে জামাত ইসলামীদের যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, এটা ভাই আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। কারণ আমরা যতটুকু জানি ওই সময়ে যে আপনার বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল, সেটার সাথে জামাতের শীর্ষস্থানীয় কিছু লিডার জড়িত ছিল। এখন অনেক তরুণ লিডার আছে যারা ওই সময় আপনার অবশ্যই জড়িত ছিল না, কিন্তু যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে তো আপনার একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল।
দর্শক মণ্ডলী, ডিভাইন গ্রুপ ফ্রন্টলাইনে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম ডক্টর আসিফ নজরুলের বক্তব্য যুদ্ধবাদী প্রসঙ্গে। এবার আমরা শুনবো হামিদুল হোসেন বীর বিক্রম এর বক্তব্য। যে প্রশ্নটা যেটা হয়েছিল যে মুক্তিযুদ্ধ কোটা, আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি তারপরে এসে ঠিক আছে মুক্তিযুদ্ধ কোটা ছিল, সেটা মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধারা চাকরি পাবে। তার পরবর্তীতে আসলো এটা মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের। আচ্ছা, এখন এইখানে প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে সেটা আপনারা যদি দেখেন যে আমরা মুক্তিযুদ্ধের পরে আমরা যেটা জানি সেটা হচ্ছে 47,000 ছিল লিস্টেড মুক্তিযোদ্ধা। পরবর্তীতে যখন জিয়া সরকার আসলো সেই 57,000-এর সাথে মানে আরো 20,000 আরো 20,000 যোগ হলো। এরশাদ সরকার এসে সেটা আরো 20 দাঁড়ালো প্রায় 90 আর 40,000 এরশাদ সরকার যোগ করলো। পরে যখন আহাদ চৌধুরী সাহেব আসলেন উনি এসে এটা বাড়ায় দিলেন 2,20,000। এটা কিন্তু লিখিতভাবে আছে। এখন এইভাবে এখন এই তালিকায় যদি আপনি ঠিক না করতে পারেন প্রকৃত মুক্তিযোদ্ধা কে আর প্রকৃত মুক্তিযোদ্ধা কারা, এখন সেই 47,000 থেকে এখন আসছে 2,20,000, তাহলে আপনি কাকে আপনি মানে এই কোটাতে নিয়ে আসবেন? প্রশ্নটা এখানে পরবর্তীতে আলোচনা করব। বর্তমানে একটা যেটা আপনার সবচেয়ে বর্তমানে কদিন আগে দেখছি যে এই সরকারের আমলে তেলের দাম নিয়ে, কারণ এই জন্য আমি কথাটা বলতে চাচ্ছি যে তেল কোম্পানিতে আমি বহুদিন চাকরি করেছি, আমার অনেক অভিজ্ঞতা তেল কোম্পানিতে নিয়ে। তো তেল এটা হচ্ছে একটা মানে অয়েল ইজ এ ভোলাটাইল প্রোডাক্ট, হাইলি টেকনিক্যাল সাবজেক্ট অয়েল। কিন্তু সব ভোলাটাইল প্রোডাক্ট আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি যদি 1 গ্লাস তেল আপনি 15 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখেন, মানে অর্ধেক গ্লাস যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখেন, এটা আপনি যদি রোদে রাখেন এটা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেডের তেল কিন্তু উড়ে যাবে না, এটা বাড়বে। এইখানেই মারপ্যাচটা, টেম্পারেচারের মারপ্যাচ। আর মারপ্যাচটা কোথায় জানেন? মারপ্যাচটা হচ্ছে আমি আপনাদের বলি যে আগেই বলেছি এটা হাইলি টেকনিক্যাল সাবজেক্ট। আজকে বিপিসি যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, ওদের কর্ণধার কারা আপনারা দেখেন। আমি আপনাদের প্রতি মানে যারা চাকরি করছেন এখানে তাদের প্রতি সম্মান রেখে বলছি যে আপনারা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অধ্যয়ন করে অথবা ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যয়ন করে তারপরে বিসিএস দিয়ে আপনারা সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছেন, হয়ে আপনাদের সরকার করেছে আপনাদের আমলাতন্ত্রের এরিয়াতে, তেল এরিয়াতে আপনাদের পোস্টিং করে দিয়েছে। আপনি বিপিসির চেয়ারম্যান কি করেছেন? ইতিহাস মানে দিনিয়াত পাশ করে এসে আপনি বিসিএস অফিসারে আপনি তেল মানে বিপিসির চেয়ারম্যান হলেন। ওটা হাইলি টেকনিক্যাল সাবজেক্ট। আমাদের টেকনোক্র্যাট আছে বাংলাদেশের, হাইলি এডুকেটেড টেকনোক্র্যাট আছে, আমাদের বুয়েটে আছে, আমাদের আছে, কিন্তু তাদের এই আমলাতন্ত্রের এরিয়াতে কোনো সময় ওখানে নিয়ে যাচ্ছে না। রাইট ম্যান শুড বি ইন দ্য রাইট প্লেস। এটা যদি না হয় তাহলে বুঝতেই পারবে না এই তেলের মারপ্যাচ। দিস ইজ অ্যাবসলিউটলি মাফিয়া গ্রুপ। মানে সাধারণ মানুষ তো মানে কি হচ্ছে, ডাল বারবার বাড়ানো হচ্ছে, এই বছরে 4 বার বাড়ানো হয়েছে। এর ভিতরে বিরাট শুভঙ্করের একটা ফাঁকি আছে। ফাঁকিটা কি? ফাঁকিটা হচ্ছে তেলকে সাধারণত মানে ইন্টারন্যাশনাল বলা হয়, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে মানে অনেকে হাস্যকর করে বলে ইট ইজ ডেভিলস ইউরিন, মানে শয়তানের পেশাব। কারণ এটা ক্রুড থেকে যখন তৈরি হয় তখন থেকে চুরি হওয়া শুরু করে, কার্বোরেটরে চুরি হচ্ছে। এই তো অ্যাবসলিউটলি চুরি হচ্ছে সর্বক্ষেত্রে। ইভেন আমাদের যারা মানে সরকারিভাবে যারা ইয়ে করেন, অন্যান্য দেশের সাথে মানে চুক্তি করেন, ওইখানেও কিন্তু বিরাট শুভঙ্করের ফাঁকি আছে। এবং আমি মনে করি বাংলাদেশের তেলের দাম যদি আপনার কমাতে চান, সত্যিকার আগে যেটা ছিল আপনার সরকার গভর্নমেন্টের এখানে কন্ট্রোল করার কোনো দরকার নাই। যে তেল কোম্পানিগুলো আছে আগে যেমন ছিল, বার্মা স্টান ছিল, অন্যান্য ছিল, তারাই তেল নিয়ে আসতো, তারাই বিক্রি করতো, গভর্নমেন্টকে একটা রাজস্ব দিত। গভর্নমেন্ট আজকে করুক যে প্রাইভেট কোম্পানিগুলো তেল নিয়ে আসবে, প্রাইভেট কোম্পানিগুলো তেল বিক্রি করবে, শুধু আমাদের রেভিনিউটা দিয়ে দেবে। আজকে দেখেন তেলের দাম কমে যাবে, মার্কেটে কম্পিটিশন আসবে। আপনি গভর্নমেন্ট হয়ে যদি আপনি যেটা কন্ট্রোল করতে চান তাহলে আপনি কোনোদিনও পারবেন না। ইটস এ বিগ মাফিয়া গ্রুপ। কন্ট্রোল করতে চাইলে হয়তো পারে, কিন্তু চুরি করতে চাইলে তো আর পারবে না। আমাদের হাতে যে 4 মিনিট সময় আছে, 4 মিনিটে হলো যে এই পরিবর্তনটা আসলেই কেন হচ্ছে না? এই যে রাজনীতি যেটা আমরা বললাম, দেশের যে অবস্থা, রাজনীতি পরিবর্তন হচ্ছে না আপনার ওই যে আমরা যে ওই ইয়ে থেকে বেরোতে পারছি না যে একজন বঙ্গবন্ধুর কন্যা, একজন জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ। এখন এটার বাইরে ডিমান্ড সাইডটা আছে। আপনার খেয়াল আছে 1/11-এর পর বহু লোক খুব খুশি হয়েছিল প্রথম 2-3 মাস। ডিমান্ড সাইডটা আছে, লোকে চাচ্ছিল একটা পরিবর্তন, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। 1/11-এর পর প্রথম 2-1 মাসে কি পরিমাণ খুশি ছিল মানুষ,
কিন্তু সাপ্লাই সাইডটা উইক, ওই লিডার আসছে না। লিডার আসবে এক সময়, ডেফিনেটলি আসবে, ডিমান্ড যখন থাকে এক সময় সাপ্লাই হবে। আর হয়েছে কি আপনার দুই নেত্রী আর কত বছর, ধরেন স্বাভাবিক নিয়মেই তো 10 থেকে 15 বছর পর ওনাদের আর কর্মক্ষম থাকার কথা না আর কি। আমি আশা করি আরও বেশি দিন থাকবেন, কিন্তু আমার মনে হয় না, ধরেন 15 বছর পর তো ওনাদের বয়স 80 থেকে 90-এর ঘরে পৌঁছে যাবে। তারপর যে নতুন লিডারশিপ আসবে হয়তো কোনো পরিবর্তন আসবে। মানে আমার মূল কথা যেটা হচ্ছে ডিমান্ড যখন এত স্ট্রং থাকে এবং ব্যাপক হতে থাকে, সাপ্লাই একসময় চলে আসে। এটা আপনার পরিবর্তন আসবেই, পরিবর্তন আসবে। ওনাদের পরিবার থেকে আসতে হবে তো কোনো কথা নাই, বাইরে অন্যখান থেকেও আসতে পারে। ক্রাইসিস উইল মেক এ লিডার। কারণ আপনার যতদিন বঙ্গবন্ধু ছিলেন তখন কেউ কল্পনা করতে পেরেছিল জিয়াউর রহমান সাহেব আপনার একজন জনপ্রিয় রাষ্ট্রনায়ক হবেন? কল্পনাও তো করতে পারে নাই। তো ওরকম পরিবর্তন আপনার কোনো এক সময় আসতেও পারে। আপনার আজকে ইজিপ্টে হোসনি মুবারক যাওয়ার 1 বছর আগে কেউ কল্পনা করতে পেরেছিল যে একটা নতুন লিডারশিপ আসবে? এরকম তো বহু উদাহরণ পৃথিবীতে আছে। আমি শেষ কথা এটাই বলবো যে জনগণের প্রতি আমার মানে অনুরোধ থাকবে, এবং আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের প্রতিও আমার অনুরোধ থাকবে যে আমাদের দেশটা গরিব, আমরা গরিব, আমাদের জনতাও গরিব, কিন্তু আমাদের হৃদয়ের ঐশ্বর্যটা গরিব না, আমাদের কি বলে চেতনাটা অনেক বড়। তো আমরা বলবো যে আসুন না আর একবার 71-এর মতন গরিব হই, গরিব হয়ে 71-এ গরিব হয়েই তো দেশটা স্বাধীন করেছিলাম, আর একবার গরিব হই, একটু বিলাসিতা কমায় দেয়। এই যে মন্ত্রী সাহেবরা, আমলারা, আপনারা যারা গাড়িতে চড়ছেন, একদিন মনে করেন ঠিক আছে সপ্তাহে একদিন আমরা গাড়ি চড়বো না, হেঁটে অফিস যাবো, আমাদের ছেলে মেয়েদের হেঁটে স্কুলে পাঠাবো, তেলটা তো বাঁচে। আসুন না এইভাবে আস্তে আস্তে সাংবাদিক ভাইদের বলবো আপনারা লিখুন, লিখতে লিখতে একদিন না একদিন, যেটা আসিফ নজরুল ভাই বললো, একদিন না একদিন ডিমান্ড আসবেই, এবং ক্রাইসিস উইল মেক এ লিডার। অন্য একটা পরিবর্তন এই দেশে আসবে, এবং সবাই চাচ্ছে একটা পরিবর্তন আসুক এই দেশে। আমি আমি শিওর বাংলাদেশের মানুষের যে অসীম সৃজনী শক্তি আছে, যে অসীম সংগ্রামে টিকে থাকার ক্ষমতা আছে, যে আপনার মানে এই অঞ্চলের মানুষ তো কারো আপনার পদানত হয়ে থাকেনি কখনো। হ্যাঁ, এখন কোনো দলীয় স্বৈরতন্ত্র বা কোনো বিদেশি শক্তি বা কোনো যে কোনো কিছু ডিফাই করার ক্ষমতা বাংলাদেশের মানুষের আছে। অর্গানাইজ হতে টাইম লাগে ডেফিনেটলি। আমাদের জন্য আমি বিশ্বাস করি 20 থেকে 25 বছর পরে যে লিডারশিপটা আসবে, তারা বর্তমানে লিডারশিপের চেয়ে অবশ্যই অনেক বেটার হবে। আসিফ, আমাদের হাতে 1 মিনিটের সময় নেই, দুজনের কাছে একটা প্রশ্ন, যেটা হচ্ছে আগামী বছরে আপনাদের প্রত্যাশা তো আপনার সবাই জানে। আগামী বছর আমার কোনো প্রত্যাশাই নেই। আগামী বছর কী হবে সেটা আপনার বলে দিই। আগামী বছর তো কালকে শুরু হবে। আগামী বছর দেশে আরও বেশি হানাহানি ঘটবে, বেশি রক্তপাত ঘটবে। আগামী বছর দেশে আপনার 2 বড় রাজনৈতিক দল 2 দলের প্রতি আরও খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলবে, আর দ্রব্যমূল্যের দাম বাড়বে, জীবনযাত্রা অসহনীয় উঠবে। এত খারাপ কথা বলার পর একটা কথা বলি, যে সবচেয়ে ঘন কৃষ্ণ রাতের পরও তো একটা ভোর আসে। ঠিক আছে, অনেক ক্রাইসিস হবে, কিন্তু ডেফিনেটলি একটা ভোর আসবে। এখন কবে আসবে এটা বলতে পারবো না। জি, হাতে একদমই সময় নেই, একদম সময় নেই। আমিও সেটা আসিফ নজরুল ভাইয়ের সঙ্গে একই আমার মত। আমরা সুদিন দেখব, কারণ রাতের পরেই তো দিন আসে। নিশ্চয়ই আমাদের জন্য দিন আসবেই, কারণ পাকিস্তান যখন ছিল তখন চিন্তাও করি নাই বাংলাদেশ হবে, বাংলাদেশ হয়েছে, স্বাধীন হয়েছে। নিশ্চয়ই এই কুশাসন এবং শোষণ থেকে আমরা পরিত্রাণ পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আসিফ, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের ধন্যবাদ। তবে দুজনের কাছ থেকে একটা শেষ বক্তব্য, যেটা হচ্ছে যে সুদিন আসবে, আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।